বিসমিল্লাহির রহমানির রহিম। জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হুসাইন, বিষয় পরিণতি ও সুশাসন। আজকে আমাদের আলোচনার বিষয় পরিণতি পাঠের প্রয়োজনীয়তা। গত ক্লাসে তোমরা নিশ্চয়ই পরিণতির বিষয়বস্তু এবং পরিধি সম্পর্কে আলোচনা শুনেছ। পরিণতি সম্পর্কে পরিচিতি লাভ করেছি আমরা গত ক্লাসে। আজ আমরা পরিণতি পাঠের প্রয়োজনীয়তা বিস্তারিত আলোচনা করব। পরিণতি পূর্বেই আমরা বলেছি, পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে আমাদের পরিণতি। তাই পরিণতি পাঠের প্রয়োজনীয়তা অত্যাধিক, কারণ কোনো রাষ্ট্রই জনগণ ছাড়া চলতে পারে না। জনগণকে নিয়েই রাষ্ট্র তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। সরকার, জনগণ উভয়ের যৌথ প্রচেষ্টাই একটি দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। তো আজকে আমরা শিখব পরিণতি পাঠের প্রয়োজনীয়তা। পরিণতি কেন আমাদের প্রয়োজন? কারণ পরিণতি ছাড়া নাগরিকের অধিকার, স্বাধীনতা, সংবিধান ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানা যায় না। তাই এই সকল বিষয়গুলো ভালোভাবে জানতে হলে আমাদের পরিণতি পাঠ করতে হবে। শুধু তাই না, জনগণ কিভাবে সরকারকে নির্বাচিত করে, কোন প্রক্রিয়ায় সরকার নির্বাচিত হয়, সরকার কিভাবে জনগণের নিকট দায়বদ্ধতা থাকে ইত্যাদি যাবতীয় বিষয়াবলী জানতে হলে আমাদেরকে অবশ্যই পরিণতি পাঠের প্রয়োজন রয়েছে। আজকে আমরা এখানে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। পরিণতি পাঠের প্রয়োজনীয়তার গুরুত্বপূর্ণ বিষয় এর প্রথমে আছে সুনাগরিক হওয়ার শিক্ষাদান। অর্থাৎ পরিণতি পাঠ সুনাগরিক হওয়ার শিক্ষাদান করে। সুনাগরিক কারা? প্রথমে এটা প্রশ্ন আসতে পারে, সুনাগরিক কারা? সুনাগরিক সেই ব্যক্তি যে রাষ্ট্রের নিয়ম কানুন খুব ভালোভাবে মেনে চলে, সরকারের নিয়ম নীতি শ্রদ্ধা করে এবং সমাজের যে নিয়ম নীতি আছে সেগুলো সে খুব সুন্দরভাবে পালন করে, সেই হচ্ছে সুনাগরিক। এখন সুনাগরিক হতে হলে কি কি করতে হবে এটা জানতে হলে অবশ্যই আমাদের পরিণতি পাঠ করতে হবে। আর একজন সুনাগরিক ছাড়া একটি রাষ্ট্র কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। রাষ্ট্রের যেই আইন আছে, একজন সুনাগরিক সেই আইন মেনে চলবে। রাষ্ট্রকে কর দিতে হয়, সুনাগরিক অবশ্যই সেই কর প্রদান করবে। রাষ্ট্রে যাতে বিশৃঙ্খলা না হয় সেদিকে সুনাগরিক লক্ষ্য রাখবে। এই সকল বিষয়াবলী সুনাগরিকের যাবতীয় গুণগুলো জানতে হলে আমাদের অবশ্যই পরিণতি পাঠ করতে হবে। তাই এখানে বলা হয়েছে যে সুনাগরিক হওয়ার শিক্ষা দান করে আমাদের পরিণতি। তাই পরিণতি পাঠের জন্য অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করতে হবে এই পরিণতিকে। জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রয়োজন পরিণতি। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে নাগরিক দৃষ্টিভঙ্গিকে উদার করে। নাগরিক দৃষ্টিভঙ্গি বিষয়টি কি সেটা আমাদের আগে জানতে হবে। নাগরিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ নাগরিক তার দৃষ্টিতে দেশকে কিভাবে দেখে, তার মাইন্ডকে কিভাবে পরিচালিত করে, সেটাই হচ্ছে তার যার দৃষ্টিভঙ্গি। তো এই দৃষ্টিভঙ্গিকে উদার করতে হলে অবশ্যই পরিণতি পাঠ করতে হবে। কারণ পরিণতির ভিতরে আছে মানবতাবোধ, দেশপ্রেম, সরকারের নিয়ম নীতি, জনগণের কি করতে হবে সেই সকলের বিষয়গুলোর ধারণা। তারপরে আছে অধিকার রক্ষায় কি করতে হবে, স্বাধীনতা রক্ষায় কি করতে হবে ইত্যাদি যাবতীয় বিষয়াবলী আমরা পরিণতির ভিতরে দেখতে পাই। তাই নাগরিকরা যদি এই দেশের স্বাধীনতা, সংবিধান, আইন, মানবতাবোধ, মূল্যবোধ এই সকল বিষয়গুলি যদি তাদের ভিতরে লালন করতে পারে তবেই তার দৃষ্টিভঙ্গি উদার হবে। আর সেই জন্য অবশ্যই আমাদের প্রয়োজন পরিণতি পাঠের। তৃতীয়তে যে আছে আমরা দেখতে পাই সুশাসন সম্পর্কে ধারণা লাভ। পরিণতি পাঠের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুনাগরিক হওয়ার জন্য সুশাসন সম্পর্কে ধারণা লাভ। একজন সুনাগরিক অবশ্যই সুশাসন সম্পর্কে জানবে। এবং সুশাসনটা কি? সুশাসনটা হচ্ছে কুশাসনের বিপরীত অবস্থান। অর্থাৎ যেখানে সরকার এবং জনগণ যৌথভাবে, আমি আবার বলছি, সরকার এবং জনগণ যৌথভাবে তাদের কর্মকাণ্ড পরিচালিত করে দেশকে এগিয়ে নিয়ে যায়। যেখানে ব্যাপারগুলো সব কিছু থাকবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দেশ পরিচালিত হবে। সরকার কি করছে সেটা জনগণকে জানাবে, আবার জনগণ সরকার থেকে যাবতীয় বিষয়গুলি জানতে পারবে খুব সহজেই। এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই, সরকার যা কিছু করবে স্পষ্টভাবে করবে। সেটাই হচ্ছে সুশাসনের একটি প্রক্রিয়া, যেখানে দুর্নীতি থাকবে না,
অন্যায় অবিচার থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সংবিধানকে রক্ষা করা হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের সরকার পরিচালিত হবে, জনগণ সেখানে তার পূর্ণ অধিকার ভোগ করবে, সেই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত আছে বলে আমরা মনে করব। আসলে সুশাসন একটি চলমান প্রক্রিয়া, এটা কোন দেশে কতটুকু আছে তাই সেই চলমান প্রক্রিয়ার মাধ্যমে জনগণের জীবনযাপনের মাধ্যমেই তা প্রকাশিত হয়। আর এই সম্পর্কে যদি আমরা বিস্তারিত ধারণা লাভ করতে চাই তবে আমাদেরকে অবশ্যই পরিণতি পাঠ করতে হবে। চতুর্থে আছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা লাভ, অর্থাৎ রাষ্ট্রের ভিতরে যে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে এই সকল বিষয় সম্পর্কে, এই সকল প্রতিষ্ঠান সম্পর্কে যদি আমরা ধারণা লাভ করতে চাই তবে অবশ্যই আমাদের পরিণতি পাঠ একান্ত প্রয়োজন। পরিণতি এখানে সংবিধান কমিটি কিভাবে সংবিধান প্রণয়ন করে, কিভাবে একটি সংবিধানকে স্থগিত করা হয়, কিভাবে একটি সংবিধানকে পেরিয়ে আরেকটি সংবিধান তৈরি হয়ে যায়, কালক্রমে এটা হয়ে আসছে। এ পর্যন্ত বাংলাদেশে সংশোধিত হয়েছে 17 বার সংবিধান সংশোধন হয়েছে আমরা জানি। এই প্রক্রিয়াটা কিভাবে হয়েছে এ সম্পর্কে জানতে হলে অবশ্যই পরিণতি পাঠ করতে হবে। এছাড়াও রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, আমরা জানি যে আছে মানবাধিকার প্রতিষ্ঠান আছে, নির্বাচন কমিশন আছে, অ্যাটর্নি জেনারেলের কার্যক্রম সম্পর্কে আছে আরও ন্যায়পাল সম্পর্কে ধারণা লাভ, তারপরে আছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, তারপরে আরও আছে নির্বাচন কমিশন সম্পর্কে ধারণা লাভ ইত্যাদি যাবতীয় বিষয় সম্পর্কে যদি আমরা ধারণা লাভ করতে চাই তবে পরিণতিতে খুব সুন্দরভাবে এগুলো দেওয়া আছে। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা লাভ করতে হলে আমাদের অবশ্যই পরিণতিকে গুরুত্ব সহকারে পাঠ করতে হবে। পঞ্চমে আছে সুষ্ঠু সমাজ গঠনে সহায়ক। একটি সমাজকে সুষ্ঠুভাবে গঠন করতে হলে কি কি প্রয়োজন সে সম্পর্কে পরিণতি আমাদের ইঙ্গিত দিয়ে থাকে। একটি রাষ্ট্রে জনগণ তার পরিবারে জন্মগ্রহণ করে, পরিবার থেকে সে আস্তে আস্তে বড় হয়, পরিবার হচ্ছে আমাদের শাশ্বত বিদ্যালয়। পরিবারের প্রভাবিত হয়ে সে সমাজে বসবাস করে, সমাজ থেকে আসে রাষ্ট্রে, জাতীয় পর্যায়ে থেকে সে আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়। এভাবে সুষ্ঠু সমাজ গঠিত হয় এবং সমাজের ভিতরে যাতে বিশৃঙ্খলা না হয় সেখানে সামাজিক মূল্যবোধ আছে, আমাদের মূল্যবোধ সম্পর্কে পরিণতি খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছে। একে অপরকে যেই সহায়তা করতে হয়, আমাদের যে অর্থনৈতিক নিরাপত্তা, শিক্ষা লাভের নিরাপত্তা, আমাদের খাদ্যের নিরাপত্তা ইত্যাদি নানান বিষয় সমাজের ভিতর প্রচলিত রয়েছে। আর এই সকল বিষয় সম্পর্কে সুন্দরভাবে জানতে হলে আমাদের অবশ্যই পরিণতি পাঠ করতে হবে। তারপরে আমরা দেখতে পাই ষষ্ঠে আছে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে শিক্ষাদান। নাগরিকের অধিকার পূর্বে আমরা আলোচনা করেছি। নাগরিকের অধিকার কি, অধিকার কত প্রকার ও কি কিভাবে অধিকারটা আদায় করতে হয়, সরকার কিভাবে জনগণকে অধিকার দেয়, আবার জনগণ কিভাবে তার কর্তব্য পালন করে। অধিকার আর কর্তব্য একে অন্যের পরিপূরক। এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের পরিণতি পাঠ করতে হবে। অর্থাৎ কিভাবে একজনের অধিকার অপরজনের কর্তব্য হয়ে দাঁড়ায়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার আমাদের আছে, কিন্তু এই শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার যদি আমরা পেতে চাই তবে আমাদেরকে নির্দিষ্ট কিছু কর্তব্য পালনের মাধ্যমে সেগুলো করতে হবে। যেমন আমি যে নিরাপদ লাভের অধিকার চাই, তাই আমার কর্তব্য হচ্ছে আমার দ্বারা যাতে কখনো সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, আমার দ্বারা কখনো যেন সমাজের আইন ভঙ্গ না হয়, আমার দ্বারা কখনো যেন সমাজের কল্যাণ সাধন ছাড়া অকল্যাণ না হয়, তবেই আমি শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার লাভ করতে পারব। অর্থাৎ একের অধিকার অন্যের কর্তব্য হয়ে দাঁড়ায়। এই বিষয়টা খুব সুন্দরভাবে পরিণতি ও সুশাসনে আলোচনা করা আছে। সপ্তম আমরা দেখতে পাই যোগ্য নেতৃত্ব গঠনে সহায়ক। অর্থাৎ পরিণতি পাঠের মাধ্যমে আমরা যোগ্য নেতৃত্ব গঠনে সহায়ক হিসেবে নানান রকম বিষয়ের দিক নির্দেশনা পরিণতি ও সুশাসন থেকে পেয়ে থাকি। একজন নেতার গুণাবলী কি হবে, একজন নেতা হতে হলে তাকে কি কি গুণের অধিকারী হতে হবে, কিভাবে সে অন্যকে পরিচালিত করবে এবং জনগণ কিভাবে বুঝবে যে সে একজন ভালো নেতা, তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে আমাদের পরিণতি ও সুশাসনে। তাই পরিণতি ও সুশাসনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব গঠন হয়ে থাকে। অষ্টমে আমরা দেখতে পাই জাতি গঠনের সহায়ক ভূমিকা পালন। অর্থাৎ পরিণতি হচ্ছে নাগরিকের সেই বিষয় যেখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে আলোচিত হয়।
নাগরিকের অতীতে রাজনৈতিক কর্মকাণ্ড কি কি হয়েছে ইত্যাদি যাবতীয় বিষয়াবলী আমরা পরিণতি পাঠের মাধ্যমে দেখতে পাই। গত ক্লাসে আমরা এটা পড়েছি পরিণতির বিষয়বস্তুর ভিতরে। তো সেখানে জাতি গঠনে কিভাবে সহায়ক ভূমিকা পালন করে, অর্থাৎ অতীতের যুদ্ধ, অতীতের আমাদের যে সুখকর স্মৃতিগুলো আছে সেগুলো আমরা পরিণতি পাঠের মাধ্যমে জানতে পারি এবং এভাবেই একটি জাতিকে আর শক্তিশালী এবং সুন্দরভাবে পরিণতি ও সুশাসন খুব সুন্দরভাবে গড়ে তোলে। এভাবেই দেখা যায় যে জাতি গঠনে পরিণতি একটি সহায়ক ভূমিকা পালন করে। এই সকল বিষয়াবলী ছাড়াও আরও দু একটি বিষয় আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। যেমন কল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে ধারণা লাভ। কল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে ধারণা লাভ, অর্থাৎ কোন রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র সেটা জানতে হলে অবশ্যই পরিণতি ও সুশাসন ভালোভাবে পাঠ করতে হবে। অর্থাৎ একটি রাষ্ট্রের জনগণকে সর্বোচ্চ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সরকার যে প্রক্রিয়াগুলো চালায় সেটাই তো মূলত কল্যাণমূলক রাষ্ট্র, যেখানে জনগণ তার অধিকার পূর্ণভাবে ফিরে পাবে এবং সরকার কোনো প্রকারের বাধা সৃষ্টি করবে না জনগণেরকে উপরে উঠতে। সেটাই হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। আর কল্যাণমূলক রাষ্ট্রে আমরা দেখতে পাই অবশ্যই সেখানে সুশাসন থাকবে, আইনের শাসন থাকবে, সেখানে সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে ইত্যাদি নানান বিষয় কল্যাণমূলক রাষ্ট্রের সাথে আছে। তো আজকে আমরা পড়লাম পরিণতি ও সুশাসনের প্রয়োজনীয়তা। অর্থাৎ আমরা আবারও যদি খুব সংক্ষেপে বলি যে পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে প্রশ্ন এবং আলোচনা করে পরিণতি ও সুশাসন। তাই সেখানে পরিণতি পাঠের প্রয়োজনীয়তা অত্যাধিক। অর্থাৎ রাষ্ট্রের সরকার, সংবিধান, রাষ্ট্রের যোগ্য নেতৃত্বের বিকাশ, কল্যাণমূলক রাষ্ট্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইত্যাদি যাবতীয় বিষয়গুলি জানতে হলে অবশ্যই আমাদের পরিণতি পাঠ করতে হবে। তো এই জন্য পরিণতি ও সুশাসনের পাঠের গুরুত্ব অপরিসীম। তোমরা ইতিপূর্বেই জেনেছ, আমরা বুক লিস্ট দিয়ে দিয়েছি। তোমরা আশা করি সবাই পরিণতি ও সুশাসনের প্রথম পত্রের বইটি কিনে ফেলেছ। তোমরা এই আলোচনা থেকে যা শিখলে সেটাও দেখবে এবং তোমাদের বইয়ের সাথে এটা আরও মিলাবে এবং বই অধ্যয়ন করবে বাসায়। পরিণতি ও সুশাসনের প্রথম পত্রের যে প্রয়োজনীয়তা আমরা আলোচনা করলাম এটা বাসায় ভালোভাবে দেখবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আমরা অবশ্যই সেইটা নিয়ে আবার আলোচনা করব। আর সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।